আসসালামু আলাইকুম। মাইক্রোফোন অন করে দেন। আসসালামু আলাইকুম। গণশক্তি সভাকে ধন্যবাদ আজকের আয়োজনের জন্য এবং আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। তো আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন আমি সেখান থেকে আমার আলোচনা শুরু করতে চাই যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান আমরা দেখেছি সেখানে ইসলাম একটা স্পিরিট হিসেবে ছিল, আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে ছিল, যেটা উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং আমরা সবাই কম বেশি এই বাস্তবতা সম্বন্ধে জানি। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমরা যখন রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা করছি, সংবিধান পুনর্লিখনের আলোচনা করছি, তখন ইসলামের সেই প্রাসঙ্গিকতা কতটুকু আছে সেটা নিয়ে তিনি একটা প্রশ্ন তুলেছেন। আমি মনে করি এটা অবশ্যই একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু আমরা যদি আমাদের এই অঞ্চলের মানুষের কিংবা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের একটু অতীতের দিকে তাকাই, তাহলেও আমরা এই সেম প্রবণতাটা দেখতে পাব। কীরকম? যে মান্নাবাইকে অফিসে আসছে, আমরা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলাম উপনিবেশিক যুগে, প্রায় 150 বছর কিংবা তার চেয়ে বেশি 190 বছর ব্রিটিশ শাসনের সাথে সাথেই পলাশী যুদ্ধের পর থেকেই আমাদের এই অঞ্চলে প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল। তো 190 বছরের যে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, এত কিছু অতিক্রম করার পর আমরা যখন 47-এ স্বাধীন হলাম, তখন কি যেই ব্রিটিশ বিরোধী মাইন্ডসেট থেকে আমরা 150 বছর বা 190 বছর লড়াই করলাম, সেই চিন্তাগুলোকে আমরা আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে স্পেস দিয়েছিলাম কিনা, নাকি আমরা ব্রিটিশদের কাছ থেকে যেই কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিলাম সেটা কি আমরা গ্রহণ করে নিয়েছিলাম? আমরা যদি মৌলিক প্রশ্নের জায়গায় সেখানে চলে যাই, যে আমরা যদি বিশ্বাস করি যে আমাদের স্বাধীনতা হরণ হয়েছিল পলাশীর প্রান্তরে, তাহলে প্রশ্ন আসবে স্বাধীনতা পাওয়ার পর আমরা আবার পলাশীর প্রান্তরে যে রাষ্ট্র ব্যবস্থা হারিয়েছিলাম সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা কেন ফেরত গেলাম না? আমরা যদি মনে করি যে সেটাই ছিল আমাদের স্বাধীনতা, কিংবা আমাদের জনগণকে রিপ্রেজেন্ট করে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা সেখানে ছিল যেটা হয়তো ইসলামিক এলিমেন্ট বা ইসলামী মূল্যবোধ যে রাষ্ট্রের ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে ছিল, তাহলে যখন আমরা 47-এ আসলাম তখন আমরা আবারও ভারত বলেন, পাকিস্তান বলেন, সেখানে সেকুলার কাঠামোকে অটুট রেখে, বিশেষত হুবহু 100% ব্রিটিশ আইনগুলোকে বহাল রেখে আমরা কিভাবে নতুন রাষ্ট্র বা নতুন বন্দোবস্ত করলাম? এটাকে কিভাবে স্বাধীনতা বলতে পারি যে শুধুমাত্র যেটা ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেটাকে পাকিস্তান পেনাল কোড নাম দিলাম, যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল সেটাকে পাকিস্তান এভিডেন্স অ্যাক্ট নাম দিলাম, শুধুমাত্র এই নামটা বদলিয়ে দিয়ে হুবহু একই আইন একই শব্দ রেখে আমরা কিভাবে 47-এ স্বাধীন হলাম? তো আমাদের সেই বন্দোবস্ত টিকে নাই। ঠিক আছে, আমরা 71-এ আবার প্রায় 24 বছরের সংগ্রামের পরবর্তীতে একটা নতুন পরিণতিতে আসলাম। তো তখনও একই প্রশ্ন আসে যে আমরা যখন 1971-এ নতুন রাষ্ট্র করার সুযোগ পেলাম, তখন আমরা সেই 47 থেকে কতটুকু আগাতে পেরেছিলাম সেখানে একটা প্রশ্ন থেকে যায়। আমরা যদি দেখি যে তখনও সংবিধান প্রণয়নের সময় আমরা যে সমস্ত মূলনীতি গ্রহণ করেছিলাম সেটার ব্যর্থতার কারণেই কিন্তু আজকে 2024-25-এ এসে আবার প্রশ্ন আসলো যে আমরা কিভাবে আমাদের মূলনীতিগুলো গঠন করব, পর্যালোচনা করব। তাহলে আমরা 1971-72-এ কেন ব্যর্থ হয়েছিলাম সেটা যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা 2024-25-এ এসে আমরা আবার ব্যর্থ হব মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জনগণের চিন্তা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন সাংবিধানিক কাঠামো প্রয়োজন, সাংবিধানিক মূলনীতি প্রয়োজন। সো আমি সেই কথাটাকে আরেকটু পেছনে নিয়ে যাব যে আসলে সংবিধানই বা কেন প্রয়োজন? আধুনিক রাষ্ট্রের ইতিহাস সংবিধানের ইতিহাসের চেয়ে পুরনো। আমরা যদি যে সংবিধান এখন প্রণয়নের কথা আসছে সেটা মূলত আমেরিকার 1787 সালে আমেরিকা যখন সংবিধান গ্রহণ করে, লিখিত সংবিধান পৃথিবীর প্রথম, মূলত সেখান থেকে আধুনিক রাষ্ট্রের সংবিধানের যে ধারণাটা সেটা আসে। যদিও তার আগে রোমান আমলে কিছু ছিল বেসিক লেভেলে আলোচনা, বা যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র মদিনা, সেখানেও একটা সনদ ছিল মদিনা চার্টার, যেটাকে আমরা হয়তো
বর্তমান যুগের সংবিধানের একটা প্রারম্ভিক রূপ বা কিছু বেসিক স্ট্রাকচার সেখানে হয়তো থেকে থাকতে পারে। কিন্তু সংবিধান একটা রাষ্ট্র গঠনে কেন লাগে সেই প্রশ্নটা কিন্তু আমেরিকান রেভলিউশনের পরেই আসে। আমেরিকা যখন 1776 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা গ্রহণ করে, তখন তাদের মধ্যে এই চিন্তাটা ছিল যে কলোনিয়াল যুগের যে লিগ্যাসি সেটা থেকে তারা বেরিয়ে আসবে। ব্রিটিশদের যে ট্যাক্সেশন পলিসি, ব্রিটিশদের যে প্রপার্টি সংক্রান্ত যে ধারণা, বিজনেস সংক্রান্ত যে ধারণা, সেটা থেকে তারা আলাদা হয়ে আসবে। যে কারণেই কিন্তু তারা তাদের সংবিধানে ব্যক্তি স্বাধীনতা, বহুত্ববাদ এগুলোকে ইনকর্পোরেট করে নিয়েছিল। তারা অবশ্যই ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের ধারণা থেকে প্রভাবিত ছিল। তারা লক, রুশো কিংবা ভলতেয়ার কিংবা মন্টেস্কু তাদের বিভিন্ন থিওরি দিয়ে প্রভাবিত ছিল, অবশ্যই কোনো সন্দেহ নাই। কিন্তু 1776 সালে তারা যে বিপ্লব করলো বা যে স্বাধীনতা আন্দোলন করলো, সেটার স্পিরিট অনুযায়ী কিন্তু তারা তাদের সংবিধানকে ফ্রেম করলো এবং আগের যে কলোনিয়াল রুল সেটা থেকে তারা বেরিয়ে আসলো। তো আধুনিক যুগের সংবিধান প্রণয়নের ধারা সেখান থেকে শুরু। তারপরে কিছুদিন পরেই ফ্রান্সের রেভলিউশন হয় এবং ফরাসিরাও একটা সংবিধান অ্যাডপ্ট করে, পোল্যান্ড করেছিল, তারপরে নরওয়ে, হাইতি তারাও লিখিত সংবিধান নিয়েছে। এভাবে আধুনিক রাষ্ট্রে এসেছে। তো তাহলে আধুনিক রাষ্ট্রের ইতিহাস অবশ্যই 1787 আগে। তো তাহলে সংবিধান ছাড়াও আমরা দেখি যে রাষ্ট্র হয়, কিন্তু সংবিধান ইস্যুটা তখন আসলো যখন আগের লিগেসি থেকে মুক্ত হয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামো, নতুন বন্দোবস্তের দিকে আমরা যাব। তখন হচ্ছে মূলনীতি লেখার প্রশ্ন আসলো। তখন হচ্ছে আমার রাষ্ট্রের কোন ডিপার্টমেন্টের ক্ষমতা কতটুকু হবে, চেক অ্যান্ড ব্যালেন্স কীভাবে হবে, সেই গুলোকে ডিফাইন করার জন্য কিন্তু সংবিধানের প্রশ্ন আসলো। তাহলে স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমেরিকানরা সংবিধান নিয়ে আসলো। আর আমরা যখন 47-এ স্বাধীন হলাম, 71-এ স্বাধীন হলাম, কিংবা 2024-এ যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, তখন কেন আমরা আমাদের আন্দোলনের কিংবা মুক্তিযুদ্ধের কিংবা তার আগের ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে প্রেরণা, যে কলোনিয়াল লিগ্যাসি, সেটা থেকে আমরা কেন বেরিয়ে আসতে চাইলাম না? তো আমরা বলতে চাই, আমাদেরকে অবশ্যই এমনভাবে আমাদের রাষ্ট্রের মূলনীতি সেট করতে হবে, সংবিধানের মূলনীতি সেট করতে হবে, যেটা আমাদের এই ঐতিহাসিক সংগ্রামগুলোর যে স্পিরিট, এই সংগ্রামগুলোর পেছনের যে অনুপ্রেরণা, সংগ্রামগুলোর যে জন আকাঙ্ক্ষা, সেগুলোকে ধারণ করতে পারে। 71-এ সেটা করতে পারেনি বলেই আমরা ব্যর্থ হয়েছি। সো আমরা যেমন 71-এ যেটি নিয়ে আলোচনা হচ্ছে, যে মডারেটর শুরুতে যেটা নিয়ে আলোচনা করলেন, যে বহুত্ববাদ এখন আলোচনায় এসেছে সবচেয়ে বেশি নতুন মূলনীতিগুলোর মধ্যে। তো বহুত্ববাদ কোনটাকে রিপ্লেস করছে? ধর্মনিরপেক্ষতাকে রিপ্লেস করে আসছে। সো এখানেই তো বিতর্ক। সো আমরা যদি বলি যে 1972 সালে যখন ধর্মনিরপেক্ষতা ইনকর্পোরেট করা হয়, তখন কি আসলে আমাদের জন আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিল? জন আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা তো দূরে থাক, বাংলাদেশের 7.5 কোটি মানুষের কতজন ওই মুহূর্তে ধর্মনিরপেক্ষতার শব্দটা আদৌ জানতো? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 3 লক্ষ যে মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে কতজন আদৌ এই জর্জ হলিওকের নাম শুনেছে, ব্রিটিশ সাংবাদিক যে এই ধর্মনিরপেক্ষতা শব্দটা প্রয়োগ করা শুরু করেছিল? এনলাইটেনমেন্টের ধারণা বা ব্রিটেনের যে চার্চের সঙ্গে রাষ্ট্রের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সম্বন্ধে মুক্তিযোদ্ধাদের আদৌ কোনো ধারণা ছিল না, আদৌ কোনো আকাঙ্ক্ষা ছিল? সো না 7.5 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল, না যারা রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, ব্রিটিশ শিক্ষিত কিছু মানুষ ওই সংবিধান প্রণয়ন করেছেন, যে কারণে সেখানে ধর্মনিরপেক্ষ থেকে স্পেস দেওয়া হয়েছিল। এখন যেমন আমরা আবার দেখছি যে আমেরিকায় শিক্ষিত কিছু মানুষ আমেরিকার যে মতবাদ, ফ্রান্সের যে মতবাদ, বহুত্ববাদ, সেটাকে নিয়ে আসছেন। আমি বলতে চাই যে এই যারা এখন বহুত্ববাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ইভেন 24শে গণ আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেও দিচ্ছেন, তারাও কি আলী রিয়াজ সাহেব বহুত্ববাদের কনসেপ্ট দেওয়ার আগে বহুত্ববাদ সম্বন্ধে একটা লাইনও জানতেন? তাহলে এটা জন আকাঙ্ক্ষা করতে গিয়ে হয়। সো একটা জিনিস তো জন আকাঙ্ক্ষা হওয়ার জন্য হইতে হবে যে এইটা জনগণ বুঝে। আপনারা বিভিন্ন জায়গা থেকে একটা কনসেপ্ট নিয়ে আসেন, এরপর চিন্তা করেন যে আমি যেহেতু এটাকে বেস্ট মনে করছি, তাহলে এটাই জনগণ চায়, অর্থাৎ জনগণ কি চায় সেটা আমি ডিফাইন করে দিব। এটা যদি সবচেয়ে ভালোটা হয়, তাহলে ওইটা একটা সর্ট অফ স্বৈরতন্ত্র। কারণ শেখ হাসিনা মনে করতো যে ডিজিটাল বাংলাদেশ, এইটাই হচ্ছে এই দেশের জনগণের সবচেয়ে ভালো দরকার। উন্নয়ন,
মেট্রো রেল, এইটাই দেশের জনগণের সবচেয়ে ভালো দরকার। এবার সে ভোট দিতে পারুক আর না পারুক, কারণ ভোট সে ভুল জায়গায় দেয়, ভুল বাক্সে দিয়ে দেয়। সো তার ভোটের অধিকারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার উন্নত হওয়া। সো জনগণ কি চায় সেটা শেখ হাসিনা নির্ধারণ করতে চেয়েছিল বলেই আমরা তাকে স্বৈরাচার বলি। সো একইভাবে আমরা নিজেরাও যদি জনগণ কি চায় সেটা ব্রিটেন থেকে বা আমেরিকা থেকে এনে সেট করে দেওয়ার চেষ্টা করি, আমি যত কল্যাণের চিন্তা থেকেই সেটা করি না কেন, সেটা সর্ট অফ স্বৈরতন্ত্রের দিকেই যাবে। সো এই জন্য আমরা বলি যে বাংলাদেশের জনগণ বুঝে, বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষা করে এরকম কোনো কিছু দিয়ে যখন আমরা রাষ্ট্রকে গঠন করব, তখন সেটা হচ্ছে এই দেশের জনগণের চিন্তাকে রিফ্লেক্ট করবে। জনগণের চিন্তাকে রিফ্লেক্ট করলে সেই বন্দোবস্ত স্থায়ী হবে। যেভাবে আমেরিকার বন্দোবস্ত স্থায়ী হয়েছে, ব্রিটেনের গ্লোরিয়াস রেভলিউশনের পরে তাদের সাংবিধানিক বন্দোবস্ত স্থায়ী হয়েছে, ফ্রান্সের রেভলিউশনের পরে তাদের বন্দোবস্ত স্থায়ী হয়েছে। কিন্তু আমাদেরটা, আমরা বারবার ব্রিটিশ সংগ্রামের স্পিরিটকে অগ্রাহ্য করে রাষ্ট্র করতে গিয়েছি। মুক্তিযুদ্ধের জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্ত বাংলা, পূর্ব বাংলা গড়ার যে আকাঙ্ক্ষা, সেই স্পিরিটকে অগ্রাহ্য করে আমরা ৭২-এ সংবিধান করতে গিয়েছি। এবার যেন আমরা অন্তত ২৪-এর জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, জনগণের ইসলামী মূল্যবোধকে সম্মান করার যে আকাঙ্ক্ষা, সেটা থেকে বেরিয়ে গিয়ে জনগণের চিন্তাকে, জনগণের আবেগকে স্পেস না দিয়ে ভিন্ন কোনো প্রিসেট আইডিয়া, অন্য কোনো জায়গা থেকে আমদানিকৃত কোনো আইডিয়াকে আমরা আমাদের রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে সেট করতে না চাই, তাহলে আবার আরেকটা বন্দোবস্ত লাগবে। যতক্ষণ পর্যন্ত না আমরা হোম গ্রোন কোনো সলিউশন গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত এই দ্বন্দ্ব, এই কন্ট্রাডিকশনের কোনো শেষ হবে না। সো আমরা যেন অবশ্যই সঠিক পথটা গ্রহণ করতে পারি এবং আমাদের এই আন্দোলন এবং বিপ্লব যেন সফল হয়। ইনকিলাব জিন্দাবাদ।